IEEE 319 সিগন্যালস অ্যান্ড সিস্টেমসের মডিউল 2 লেকচার 5 এ আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকের এই লেকচারে আমরা বিভিন্ন ধরনের সিস্টেমের সাথে পরিচিত হব এবং সিস্টেমগুলোর প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। প্রথমে যে সিস্টেম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক সিস্টেম, এবং তার পরবর্তীতে ক্লোজাল নন ক্লোজাল সিস্টেম, যেটি মেমোরিলেস এবং সিস্টেম উইথ মেমোরি নামেও পরিচিত, টাইম ভ্যারিং এবং টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম, লিনিয়ার এবং নন লিনিয়ার সিস্টেম, স্টেবল এবং আনস্টেবল সিস্টেম। স্ট্যাটিক এবং ডাইনামিক সিস্টেমের যে ডেফিনেশন আছে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি স্ট্যাটিক সিস্টেম এবং ডাইনামিক সিস্টেমের ডেফিনেশন এখানে দেওয়া আছে, এবং তারপরে এখানে স্ট্যাটিক এবং ডাইনামিক সিস্টেমের কিছু উদাহরণ দেওয়া আছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা সিস্টেম আছে এবং সিস্টেমের ইনপুটে এক্স অফ টি একটি ইনপুট সিগন্যাল দেওয়া হয়েছে, এবং সিস্টেমের প্রপার্টির উপর ভিত্তি করে আউটপুটে একটি আউটপুট সিগন্যাল ওয়াই অফ টি সিগন্যাল তৈরি হয়েছে। এখন স্ট্যাটিক সিস্টেমের ডেফিনেশনে চলে আসি। স্ট্যাটিক সিস্টেমের ডেফিনেশন থেকে বলা হচ্ছে when the output of the system depends only on present values of input, then the system is called static system. That means একটা সিস্টেমের আউটপুট ডিপেন্ড করছে কেবলমাত্র সেই সিস্টেমের ইনপুট ভ্যালুর উপর ডিপেন্ড করছে, সুতরাং সেই সিস্টেমটাকে আমরা বলছি স্ট্যাটিক সিস্টেম। তার মানে স্ট্যাটিক সিস্টেম হতে হলে পাস্ট এবং ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করা যাবে না। ডাইনামিক সিস্টেমের ডেফিনেশনে বলা আছে when the output of the system depends on past or future values of input than at any instance of time, then the system is called dynamic system. তার মানে ডাইনামিক সিস্টেমের আউটপুট ইনপুটের পাস্ট এবং ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করে। তাহলে এখানে তিনটা টাইমের কথা বলা হয়েছে, প্রেজেন্ট টাইম, পাস্ট টাইম এবং ফিউচার টাইমের ইনপুট ভ্যালু। এখানে ওয়াইটি হচ্ছে আউটপুট এবং এক্স অফ টি হচ্ছে ইনপুট, এবং এক্স অফ টির তিনটা ভ্যালু এখানে দেওয়া আছে, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, একটা হচ্ছে পাস্ট ভ্যালু এবং একটা হচ্ছে ফিউচার ভ্যালু। স্ট্যাটিক সিস্টেমের যে ডেফিনেশন আমরা দেখেছি সেখানে আমরা বলেছি যে আউটপুট ইনপুটের প্রেজেন্ট ভ্যালুর উপর নির্ভর করে, অর্থাৎ এখানে টি এর সাথে আমরা যদি একটা জিরো দিয়ে দিই তাহলে এখানে প্রেজেন্ট টাইমকে ইন্ডিকেট করছে। তাহলে আউটপুট ইনপুটের প্রেজেন্ট টাইমের উপর নির্ভর করছে, কেননা আউটপুটের সাপেক্ষে ইনপুটের টাইম সেম। এখানে টি প্লাস জিরো আছে, এখানেও টি প্লাস জিরো আছে, অর্থাৎ আউটপুটের সাপেক্ষে ইনপুট সেম টাইমে, অর্থাৎ প্রেজেন্ট ইনপুটকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আউটপুট ডিপেন্ড করছে ইনপুটের প্রেজেন্ট ইনপুটের উপরে। এখন যদি পাস্ট ইনপুটের কথা চিন্তা করি তাহলে এখানে ওয়াই অফ টি আছে আর এখানে এক্স অফ টি মাইনাস ওয়ান আছে, অর্থাৎ আউটপুটের সাপেক্ষে ইনপুট 1 ইউনিট পাস্টে রয়েছে, অর্থাৎ আউটপুট ডিপেন্ড করছে ইনপুটের 1 ইউনিট পাস্ট ভ্যালুর উপরে। ঠিক তেমনি এখানে আউটপুট ডিপেন্ড করছে ইনপুটের 1 ইউনিট ফিউচার ভ্যালুর উপরে, তাহলে এটা ফিউচার ইনপুট। তাহলে এটাই মূলত স্ট্যাটিক এবং ডাইনামিক সিস্টেমের ডেফিনেশন। এখানে যে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে সেটা হচ্ছে যে কোন টাইমের উপর ডিপেন্ড করছে, ইনপুটের কোন টাইমের উপর ডিপেন্ড করছে। স্ট্যাটিকের ক্ষেত্রে প্রেজেন্ট টাইমের উপর ডিপেন্ড করছে, আর ডাইনামিকের ক্ষেত্রে পাস্ট এবং ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করছে। এখানে স্ট্যাটিক এবং ডাইনামিক সিস্টেমের কিছু উদাহরণ দেওয়া আছে। স্ট্যাটিক সিস্টেমের উদাহরণ এবং ডাইনামিক সিস্টেমের উদাহরণগুলো আমরা মিলিয়ে দেখবার চেষ্টা করব একটু আগে যে ডেফিনেশন আমরা দেখেছি সেটার সাথে। প্রথমেই চলে আসি, এখানে বলা হয়েছে যে y of t equal to 2x of t। তাহলে এখানে t এর ভ্যালু যদি আমরা 0 বসাই, অর্থাৎ প্রেজেন্ট টাইমের সাপেক্ষে যদি বুঝবার চেষ্টা করি, তাহলে এখানে t এর ভ্যালু 0 বসালে x of 0, এখানেও x of 0 হচ্ছে, অর্থাৎ আউটপুট এবং ইনপুটের টাইম সেম, অর্থাৎ আউটপুট ডিপেন্ড করছে ইনপুটের প্রেজেন্ট ভ্যালুর উপর, অর্থাৎ সিস্টেমটা হচ্ছে স্ট্যাটিক। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা একইভাবে t equal to 0 বসাই, তাহলে এখানে y0, এখানে x0, কিন্তু এখানে x minus 1, অর্থাৎ এটা ডিপেন্ড করছে পাস্ট ভ্যালুর উপরে। তাহলে সিস্টেমে এই ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি এখানে সিস্টেমের একটা পাস্ট ভ্যালু রয়েছে। যেহেতু পাস্ট ভ্যালু রয়েছে তাহলে সেটা আউটপুট ডিপেন্ড করছে ইনপুটের পাস্ট ভ্যালুর উপর, অর্থাৎ সিস্টেমটা হচ্ছে ডাইনামিক। ঠিক তেমনি এখানে ওয়াইটি আউটপুট ডিপেন্ড করছে ইনপুটের ফিউচার ভ্যালুর উপরে। এখানে যদি আমি 0 বসাই তাহলে এখানে y0, x of 0
এবং এখানে x0, অর্থাৎ আউটপুট ডিপেন্ড করছে ইনপুটের প্রেজেন্ট এবং ফিউচার ভ্যালুর উপরে, অর্থাৎ এটা হচ্ছে ডাইনামিক সিস্টেমের এক্সাম্পল। একইভাবে আমরা যদি এখানে এটা চিন্তা করি, যে এই পরের ইকুয়েশন চিন্তা করি, এখানেও যদি আমরা সবার প্রথমে প্রেজেন্ট ভ্যালু নিয়ে ট্রাই করি, যে সবার প্রথমে t=0 এই ভ্যালুটা আমরা এখানে ফিট করলাম, তাহলে y0 e⁻t+1, তাহলে এখানে t এর পরিবর্তে 0 বসালাম, এখানে t এর পরিবর্তে 0 বসালাম, তাহলে আউটপুট ডিপেন্ড করছে ইনপুটের প্রেজেন্ট ভ্যালুর উপরে, অর্থাৎ এটাও একটা স্ট্যাটিক সিস্টেমের উদাহরণ। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এখানে e⁻+ আছে, এখানে e⁻+ আছে, তাহলে এটা বোধহয় ফিউচার অথবা পাস্টের উপর ডিপেন্ড করছে। এখানে মাইনাসটাকে যদি কনসিডার করি, তাহলে e⁻−1 চলে আসছে, অর্থাৎ এটা বোধহয় পাস্ট ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু বিষয়টা মোটেও তা নয়। এখানে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ডেফিনেশন কি বলছে। আমাদের ডেফিনেশন বলছে যে আউটপুট যদি ইনপুটের প্রেজেন্ট ভ্যালুর উপরে ডিপেন্ড করে, অর্থাৎ প্রেজেন্ট টাইমের উপর ডিপেন্ড করে, এখানে বিষয়টা হচ্ছে আউটপুট এবং ইনপুট কোন ভ্যালুর উপর ডিপেন্ড করছে প্রেজেন্ট ভ্যালুর উপরে, সুতরাং সিস্টেমটা স্ট্যাটিক। আর e⁻−1 যে ভ্যালুটা, সেটা কিন্তু x0 অথবা x এর কোএফিশিয়েন্ট। আমাদের এখানে ডেফিনেশনে কিন্তু কোনো কোএফিশিয়েন্টের কথা বলা নেই, অর্থাৎ কোএফিশিয়েন্টের ভ্যালু কি পাস্ট, প্রেজেন্ট নাকি ফিউচার, এটার সাথে কোনো সম্পর্ক নেই। আর এখানে যদি আমরা ভ্যালু পুট করি, অর্থাৎ টি এর ভ্যালু বসাই, তাহলে কিন্তু একটা ফিক্সড ভ্যালু আমরা পাবো। আমরা যদি ক্যালকুলেটরে e⁻−1 বসাই, তাহলে একটা ফিক্সড ভ্যালু আমরা পাবো। সুতরাং এটা আসলে কোএফিশিয়েন্টের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে আউটপুট ইনপুটের কোন ভ্যালুর উপর নির্ভর করছে, সেটার উপর সিস্টেমটা স্ট্যাটিক অথবা ডাইনামিক হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি y=x²t, ঠিক তেমনি এখানে আমরা t=0 বসালাম, তাহলে সেখান থেকে আমরা y0 পাচ্ছি। এখানে t এর ভ্যালু 0 বসালে 2 × 0 দ্যাট মিনস 0 পাচ্ছি। এই অবস্থায় যদি আমি থেমে যাই, তাহলে উত্তরটা কিন্তু ভুল হবে, কেননা এই অবস্থায় মনে হচ্ছে আউটপুট ডিপেন্ড করছে ইনপুটের প্রেজেন্ট ভ্যালুর উপর, অর্থাৎ সিস্টেমটা স্ট্যাটিক। কিন্তু বিষয়টা মোটেও তা নয়। আমরা যদি আরেকটা পাস্ট ভ্যালু কনসিডার করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে y−1 আর এখানে x−2, অর্থাৎ এখানে আছে x−1 -1, দ্যাট মিন্স আউটপুট ইনপুটের 1 ইউনিট পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করছে। ঠিক তেমনি এখানে যদি আমরা t=1 বসাই, তাহলে এখানে y1 আর এখানে x1+1, তাহলে আউটপুট ইনপুটের 1 ইউনিট ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করছে। তাহলে এখানে আউটপুট ইনপুটের পাস্ট ভ্যালুর উপরও ডিপেন্ড করছে, আবার ফিউচার ভ্যালুর উপরও ডিপেন্ড করছে, অর্থাৎ সিস্টেমটা ডাইনামিক। তাহলে যখনই কোনো ইকুয়েশন দেওয়া থাকবে, তখন ইকুয়েশনে অবশ্যই প্রেজেন্ট ভ্যালু, পাস্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু, তিনটা ভ্যালুই মূলত কনসিডার করতে হবে, তবেই আমরা স্ট্যাটিক এবং ডাইনামিক সিস্টেম আইডেন্টিফাই করতে পারবো। আমরা যদি কেবলমাত্র প্রেজেন্ট ভ্যালু কনসিডার করি, তাহলে কিন্তু সেটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তবে এক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট অথবা ফিউচার যে কোনো একটা টাইমের জন্য আমি যদি ভ্যালু বসিয়ে সিস্টেমটা একবার ডাইনামিক পেয়ে যাই, তাহলে সেই সিস্টেমটা কখনোই স্ট্যাটিক হতে পারে না। অর্থাৎ প্রথম ভ্যালু বসানোর পরই যদি সিস্টেমটা ডাইনামিক হয়ে যায়, তাহলে সেখানে আর নতুন করে ভ্যালু বসানোর দরকার নেই। ধরা যাক এমন একটা এক্সাম্পল আছে, সেখানে আমি একটা পাস্ট ভ্যালু বসালাম, t=−1 বসালাম, এবং t=−1 বসানোতে সিস্টেমটা ডাইনামিক প্রমাণিত হলো। তাহলে সেক্ষেত্রে t=0, t+1 বসানোর কোনো প্রয়োজন নাই, কেননা একটা সিস্টেম ডাইনামিক হলে তাকে আর স্ট্যাটিক করা যাবে না। আমি যদি মনে করি যে পরপর দুটা ভ্যালুর জন্য সিস্টেমটা স্ট্যাটিক হয়েছে, কিন্তু একটা ভ্যালুর জন্য সিস্টেমটা ডাইনামিক হয়েছে, তাহলে সিস্টেমটা কিন্তু ডাইনামিকই, কারণ একটা ভ্যালুর জন্য যে কোনো একটা টাইম ইনস্ট্যান্সে সিস্টেমটা যদি ডাইনামিক হয়, তাহলে সকল টাইম ইনস্ট্যান্সের জন্যই সিস্টেমটা ডাইনামিক, সেটা কখনোই স্ট্যাটিক হতে পারে না। স্ট্যাটিক এবং ডাইনামিকের আরও কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। স্ট্যাটিক এবং ডাইনামিক সিস্টেমকে মেমোরি লেস এবং সিস্টেম উইথ মেমোরি বলা হচ্ছে। স্ট্যাটিক এবং ডাইনামিক সিস্টেমে আমরা এখানে দেখতে পাচ্ছি y+1 x+1, এখানে t=0 বসালে y1 x1 বসানো যায়।
তবে আপনারা এখানে অবশ্যই টি ইকুয়াল টু +1 টি ইকুয়াল টু -1 এই দুটা ভ্যালুও বসাবেন, তাহলে কনফার্ম হওয়া যাবে যে সিস্টেমটা স্ট্যাটিক নাকি ডাইনামিক। তাহলে এখান থেকে প্রমাণিত হলো সিস্টেমটা স্ট্যাটিক। এখানেও দুটা ভ্যালু একে অপরের সাপেক্ষে সেম, তাহলে দুটা ভ্যালুই প্রেজেন্ট ডিটারমাইন করছে যে দুইটা ভ্যালু একে অপরের সাপেক্ষে প্রেজেন্টে আছে, অর্থাৎ সিস্টেমটা স্ট্যাটিক। এখানে এক্স অফ সাইন টি আছে, এখানে আমরা টি এর ভ্যালু 0 বসালাম, তাহলে সাইন 0, তাহলে এখানেও 0 এখানেও 0, তাহলে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সিস্টেমটা বোধহয় স্ট্যাটিক। কিন্তু টি এর ভ্যালু যদি আমরা পাই বসাই, তাহলে এখানে পাই অর্থাৎ 3.1416, আর এখানে সাইন পাই মানে হচ্ছে 0। তার মানে আমার সিস্টেমটা আউটপুট ডিপেন্ড করছে ইনপুটের পাস্ট ভ্যালুর উপরে, আউটপুট ডিপেন্ড করছে সিস্টেমের 3.14 ইউনিট পাস্ট ভ্যালুর উপরে, অর্থাৎ সিস্টেমটা ডাইনামিক। এখানেও আমাদের ওয়াইটি ইকুয়াল টু এক্স অফ টি কিউব আছে, তাহলে এখানে টি এর ভ্যালু যদি 0 বসাই, তাহলে y0 x0 স্ট্যাটিক মনে হচ্ছে। এখানে টি এর ভ্যালু 1 বসালে এখানেও স্ট্যাটিক মনে হচ্ছে, কিন্তু এখানে যদি টি এর ভ্যালু 2 বসাই, তাহলে কিন্তু এখানে 4 ইউনিট ফিউচার ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ সিস্টেমটা হচ্ছে ডাইনামিক। এবার আমরা চলে আসি কোজাল এবং নন কোজাল সিস্টেমে। কোজাল সিস্টেমের যে ডেফিনেশন আছে সেখানে বলা হচ্ছে যে সিস্টেমের আউটপুট ডিপেন্ড করছে, সিস্টেমের আউটপুট ফিউচার ভ্যালু, ইনপুটের ফিউচার ভ্যালু থেকে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ সিস্টেমের আউটপুট ইনপুটের ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করবে না। তাহলে কার উপর ডিপেন্ড করবে? আউটপুট ডিপেন্ড করবে ইনপুটের পাস্ট এবং প্রেজেন্ট ভ্যালুর উপর, তবেই সিস্টেমটা কোজাল হবে, পাস্ট এবং প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করবে। আর নন কোজাল সিস্টেম কি? যদি আমাদের সিস্টেমের আউটপুট আমাদের ইনপুটের ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করে, তবেই কেবলমাত্র আমরা সিস্টেমটাকে বলতে পারবো নন কোজাল সিস্টেম। যেমন এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, yt ইকুয়াল টু xt, এখানে যদি একইভাবে আমরা t ইকুয়াল টু 0 বসাই, তাহলে এখানে আউটপুটটা ডিপেন্ড করছে ইনপুটের প্রেজেন্ট ভ্যালুর উপরে, তাহলে সিস্টেমটা হচ্ছে কোজাল। ফিউচারের উপর ডিপেন্ড করবে না, তাহলে কার উপর ডিপেন্ড করবে? প্রেজেন্ট এবং পাস্ট ভ্যালুর উপরে, তাহলে সিস্টেমটাকে আমরা বলবো কোজাল সিস্টেম। আর এখানে কি হচ্ছে? yt ইকুয়াল টু xt এক্স অফ টি মাইনাস 1, তাহলে এখানে একইভাবে টি এর ভ্যালু যদি 0 বসাই, তাহলে আউটপুট ডিপেন্ড করছে ইনপুটের প্রেজেন্ট ভ্যালুর উপরে এবং পাস্ট ভ্যালুর উপরে, তাহলে সিস্টেমটা কোজাল। বলা হয়েছিল ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করতে পারবে না, এখানে সেই শর্তটা মেনেছে সেই কারণে সিস্টেমটা হচ্ছে কোজাল। এখানে কি আছে? yt ইকুয়াল টু এক্স অফ টি প্লাস 2, তাহলে এখানে আউটপুট ডিপেন্ড করছে ইনপুটের 2 ইউনিট ফিউচার ভ্যালুর উপরে, অর্থাৎ সিস্টেমটা নন কোজাল। এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করেছে, পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করেছে, কিন্তু কেবলমাত্র একটা কম্পোনেন্টের জন্য ফিউচারের উপর ডিপেন্ড করেছে। তাহলে আমি বলেছি যে এরকম যদি 10টা কম্পোনেন্ট থাকে এবং 9টার মধ্যে সিস্টেম যদি কোজাল হয়, 9টা কম্পোনেন্টের জন্য সিস্টেম যদি কোজাল হয়, কিন্তু একটা কম্পোনেন্টের জন্য সিস্টেম যদি নন কোজাল হয়, তাহলে কিন্তু সিস্টেমটা আলটিমেটলি নন কোজাল হবে। এখানেও দেখতে পাচ্ছি এখানে আউটপুট ডিপেন্ড করছে ইনপুটের ফিউচার ভ্যালুর উপর, 2 ইউনিট ফিউচার ভ্যালুর উপর, তাহলে সিস্টেমটা আসলে নন কোজাল, এন্টি কোজাল না, আমরা বলবো নন কোজাল, সিস্টেমটা নন কোজাল। এখানেও তাই, সিস্টেমটা নন কোজাল। এখানে টি এর ভ্যালু 0 বসিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে y0 x0, তাহলে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সিস্টেমটা বোধহয় কোজাল, কিন্তু যখনই এখানে টি এর ভ্যালু 1 বসালাম, তাহলে এখানে দেখা যাচ্ছে আউটপুট ইনপুটের 2 ইউনিট ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করছে, কেননা 3কে আমরা লিখতে পারি 1 প্লাস 2, তাহলে বোঝাই যাচ্ছে 1 1 ক্যান্সেল আউট হয়ে গেলে থাকছে 2, তার মানে আউটপুট ডিপেন্ড করছে ইনপুটের 2 ইউনিট ফিউচার ভ্যালুর উপর, অর্থাৎ সিস্টেমটা নন কোজাল। একইভাবে আমরা এখানে দেখতে পারি যে সাইন টি প্লাস 1 এক্স টি মাইনাস 1, এখানে আমরা যদি টি এর ভ্যালু 0 বসাই, এখানে 0 বসাই, এখানে 0 বসাই, তাহলে মনে হচ্ছে যে এখানে একটা প্রেজেন্ট ভ্যালু অথবা ফিউচার ভ্যালু বোধহয় রয়েছে, যেহেতু +1 রয়েছে, ফিউচার ভ্যালু রয়েছে, অর্থাৎ আউটপুট ইনপুটের ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করছে, কিন্তু বিষয়টা তা নয়, কেননা ইনপুট হচ্ছে এটা, আর এখানে সাইন +1 যেটা, সেটা আসলে মূলত কোএফিশিয়েন্ট,
কোএফিসিয়েন্টের ভ্যালু যাই হোক না কেন ডাজেন্ট ম্যাটার, আউটপুট ডিপেন্ড করছে ইনপুটের পাস্ট ভ্যালুর উপর, সুতরাং সিস্টেমটা কোজাল। এখানে কোএফিসিয়েন্টের ভ্যালু আমাদের কনসিডার করার কোনো প্রয়োজন নাই, এখানে লিখে দেওয়া আছে যে সাইন টি প্লাস ওয়ান হচ্ছে ইনপুটের কোএফিসিয়েন্ট। এখানেও একইভাবে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যে ওয়াইটি ইকুয়াল টু এক্স অফ 3t, ওয়াইটি ইকুয়াল টু এক্স টি মাইনাস ওয়ান। তাহলে এখানেও আমরা দেখতে পাই যে এখানে যদি টি এর ভ্যালু লেস দেন 0 কনসিডার করা হয় তাহলে মূলত এই ইকুয়েশনটা প্রযোজ্য, কেননা টি এর ভ্যালু লেস দেন 0 অর্থাৎ টি এর ভ্যালু যদি নেগেটিভ কনসিডার করা হয় তবে আমরা এই ইকুয়েশনটা কনসিডার করব। এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে, এখানে দুইটা কন্ডিশন, আমরা যদি দুইটা কন্ডিশনের কথা চিন্তা করি, একটা হচ্ছে টি এর ভ্যালু ইকুয়াল টু 0, একটা হচ্ছে টি এর ভ্যালু লেস দেন 0, আর একটা হচ্ছে টি এর ভ্যালু গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0। তাহলে এরকম তিনটা ভ্যালু যদি আমি কনসিডার করি তাহলে প্রথমে টি এর ভ্যালু যখন ইকুয়াল টু 0 তখন এই 2 নাম্বার ইকুয়েশনটা প্রযোজ্য হবে, 2 নাম্বার ইকুয়েশনটা প্রযোজ্য হবে। যখন টি এর ভ্যালু লেস দেন 0 কনসিডার করব তখন আবার 1 নাম্বার ইকুয়েশনটা প্রযোজ্য হবে। আবার টি এর ভ্যালু যখন গ্রেটার দ্যান 0 বলবো তখনও আসলে 2 নাম্বার ইকুয়েশনটা প্রযোজ্য হবে। তাহলে এখানে আমরা সবার প্রথমে টি এর ভ্যালু লেস দেন 0 ধরেছি, অর্থাৎ নেগেটিভ ধরেছি। তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশনটা কনসিডার করছি। তাহলে এখানে ওয়াই টি ইকুয়াল টু এক্স অফ টি 3t, তাহলে টি এর ভ্যালু যদি -1 অর্থাৎ একটা পাস্ট ভ্যালু কনসিডার করি তাহলে এখানে টি এর পরিবর্তে -1 বসিয়েছি, এখানে টি এর পরিবর্তে -1 বসিয়েছি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আউটপুট ডিপেন্ড করছে ইনপুটের 2 ইউনিট পাস্ট ভ্যালুর উপরে, 2 ইউনিট পাস্ট ভ্যালুর উপরে। -1 ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে -2 থাকছে, তার মানে আউটপুট ডিপেন্ড করছে ইনপুটের 2 ইউনিট পাস্ট ভ্যালুর উপরে। যেহেতু পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করছে তার মানে সিস্টেমটা হচ্ছে কোজাল। এখন আরও কিছু ভ্যালু ট্রাই করি, যে টি এর ভ্যালু 1 কনসিডার করলাম, 1 কনসিডার করা মানে ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশন ট্রাই করব। তাহলে এই ইকুয়েশনে আমরা টি এর ভ্যালু 1 কনসিডার করছি, তাহলে ফিউচার ভ্যালু কনসিডার করছি। তাহলে এখানে 1 বসালাম, এখানে 1 বসালাম, তাহলে 1 - 1 এখানে হয়ে গেল 0, এটা হয়ে গেল 0। তাহলে সেখানে আউটপুট ডিপেন্ড করছে ইনপুটের পাস্ট ভ্যালুর উপরে, তাহলে সিস্টেমটা কোজাল। একইভাবে আমরা যদি গ্রেটার দ্যান ভ্যালু চিন্তা করি, গ্রেটার দ্যান ভ্যালু চিন্তা করি অর্থাৎ ফিউচার ভ্যালু চিন্তা করি, তাহলে এখানে পাস্টের উপর ডিপেন্ড করছে, এখানেও পাস্টের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ যে সিস্টেম ইনপুটের, যে সিস্টেমের আউটপুট ইনপুটের পাস্ট এবং প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে, ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করে না, সেটাই হচ্ছে কোজাল সিস্টেম। এবার আমরা লিনিয়ার এবং নন লিনিয়ার সিস্টেমের ডেফিনেশনে চলে আসব। লিনিয়ার সিস্টেমের ডেফিনেশনের জন্য আমাদের দুটো প্রপার্টি জানতে হবে, একটা হচ্ছে অ্যাডিটিভিটি প্রপার্টি আর একটা হচ্ছে হোমোজিনিটি প্রপার্টি। অ্যাডিটিভিটি প্রপার্টি হচ্ছে যে আমাদের যদি একটা ইনপুট এক্স অফ টি থাকে এবং সেই এক্স অফ টিকে যদি আমরা ভাগ করি, যে এক্স অফ টি তৈরি হয়েছে দুটা কম্পোনেন্ট x1t এবং x2t দিয়ে, তাহলে x1-এ আমরা যখন কোনো ট্রান্সফর্ম অপারেশন অ্যাপ্লাই করব তখন সেটা আউটপুট y1-এ পরিণত হবে। আবার x2-তে যদি আমরা একটা ট্রান্সফর্ম অপারেশন অ্যাপ্লাই করি তাহলে সেটা আউটপুট y2-তে পরিণত হবে। এবং x1 এবং x2 এই দুইটা ইনপুটে আমরা যখন ট্রান্সফর্ম অপারেশন অ্যাপ্লাই করব তখন সেটা কিন্তু যে আউটপুট তৈরি করবে সেই আউটপুটগুলো কিন্তু যোগ হয়ে যাবে। অর্থাৎ যেহেতু বলেছি অ্যাডিটিভিটি প্রপার্টি, তার মানে দুটা ইনপুট x1t এবং x2tকে আমরা যদি অ্যাড করি তাহলে তাদের যে করসপন্ডিং আউটপুট, অর্থাৎ x1-এর করসপন্ডিং আউটপুট হচ্ছে y1 আর x2-র করসপন্ডিং আউটপুট হচ্ছে y2, তাহলে তারাও নিজেদের সাথে অ্যাডেড হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত অ্যাডিটিভিটি প্রপার্টি। আর এখানে যে টি বিষয়টা আছে এটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে একটা সিস্টেম আছে, এটা হচ্ছে আমাদের সিস্টেম, এটা হচ্ছে আমাদের সিস্টেম এবং সিস্টেমের ইনপুটে আমি একটা এক্স অফ টি ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করলাম এবং এখানে আমরা একটা আউটপুট সিগন্যাল ওয়াই অফ টি পেলাম। এবং সিস্টেমের মধ্যে একটা ট্রান্সফার ফাংশন আছে ক্যাপিটাল টি, এটা কি করবে, এটা ইনপুট সিগন্যালের সাথে মাল্টিপ্লাই হয়ে দেন আউটপুট সিগন্যালটা তৈরি করবে।
সিস্টেমের মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা ইনপুট সিগন্যালকে চেঞ্জ করে আউটপুট সিগন্যালে নিয়ে আসে। তাহলে এই চেঞ্জ জিনিসটাই হচ্ছে, এই প্রপার্টিটাই হচ্ছে এই ট্রান্সফর্ম সিগন্যাল, যেটা ট্রান্সফার ফাংশন, যেটা মূলত এক্স অফ টি এর সাথে মাল্টিপ্লাই হয়ে আউটপুট সিগন্যালটা তৈরি করে। তাহলে এভাবে আমরা প্রকাশ করতে পারি যে ইনপুট যদি x1t এবং x2t এই দুইটা ইনপুট সিগন্যালকে আমি যদি ইনপুটে যোগ করে দিই, তাহলে তার যে করসপন্ডিং আউটপুট সেটাও কিন্তু অ্যাডেড হয়ে যাবে, এটা হচ্ছে অ্যাডিটিভিটি প্রপার্টি। আর হোমোজেনিটি প্রপার্টি বা স্কেলিং প্রপার্টি কি? স্কেলিং প্রপার্টি হচ্ছে ইনপুটে আমরা যে স্কেলার ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করব, করসপন্ডিং আউটপুটও সেই একই স্কেলার ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে বিষয়টাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, অহমের সূত্রের সাথে চিন্তা করতে পারি, যে অহমের সূত্রে কী ছিল, ভোল্টেজ আমরা যে পরিমাণে বাড়াবো কারেন্টও সেই একই প্রপোর্শনে বাড়বে, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে সম্পর্ক হবে প্রপোর্শনাল। তাহলে এখানে আমরা যদি চিন্তা করি যে প্রথমে আমরা একটা ভোল্টেজ দিলাম 2 ভোল্ট এবং তার জন্য করসপন্ডিং একটা কারেন্ট পেলাম 2 মিলি অ্যাম্পিয়ার ধরি আমরা। এখন এই ইনপুট 2 ভোল্টকে আমরা 2 এই স্কেলার ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমরা কি পেলাম? এখানে 4 ভোল্ট পেলাম। তাহলে লিনিয়ারিটির প্রপার্টি অনুযায়ী আমার এখানে কারেন্টও 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, অর্থাৎ 2 ইন্টু 2 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 4 মিলি অ্যাম্পিয়ার আমি পাবো। তাহলে এখানে একটা পয়েন্ট পাচ্ছি, এখানে একটা পয়েন্ট পাচ্ছি। ঠিক তেমনি এখানে যদি আমি আরেকটা 3 দিয়ে মাল্টিপ্লাই করি, 2কে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি 6 ভোল্ট পাচ্ছি। তাহলে আমার কারেন্টও 6 মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে, তাহলে এইভাবে আমরা এটাকে অ্যাড করলে একটা লিনিয়ার কার্ভ তৈরি হবে, যেটা হচ্ছে আমাদের অহমের সূত্র। তাহলে এই যে আমি ইনপুটে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ফলে আমার আউটপুট কারেন্টেও 2 মাল্টিপ্লাইড হলো, এই বিষয়টাকেই আমরা বলছি স্কেলিং অথবা হোমোজেনিটি প্রপার্টি। এখন অ্যাডিটিভিটি এবং হোমোজেনিটি এই দুইটা প্রপার্টিকে কম্বাইন করে আমরা সুপারপজিশন প্রপার্টি পেতে পারি। সুপারপজিশন প্রপার্টিতে কি বলা হচ্ছে, x1t এবং x2t এই দুটা হচ্ছে ইনপুট, এবং এই দুটা ইনপুটের সাথে দুটা স্কেলার ভ্যালু a এবং b মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে x1t এবং x2t এই দুটা ইনপুটকে আমরা যখন যোগ করছি, তখন তাদের করসপন্ডিং আউটপুট y1t এবং y2t তারাও একে অপরের সাথে অ্যাডেড হয়ে যাবে, এটা হচ্ছে অ্যাডিটিভিটি প্রপার্টি। আর হোমোজেনিটি প্রপার্টি হচ্ছে x1tর সাথে আমি যেহেতু a মাল্টিপ্লাই করেছি, তাহলে x1t এর করসপন্ডিং যে আউটপুট অর্থাৎ y1t তার সাথেও a মাল্টিপ্লাই হবে। ঠিক তেমনি x2t এর করসপন্ডিং যে আউটপুট y2t সেখানেও b মাল্টিপ্লাই হবে, অর্থাৎ x2t এর সাথে আমি b মাল্টিপ্লাই করেছি, ঠিক তেমনি y2t এর সাথেও b মাল্টিপ্লাইড হবে। তাহলে এই প্রপার্টিটাকেই আমরা বলছি সুপারপজিশন প্রপার্টি। এটা মূলত লিনিয়ারিটির সূত্র, অর্থাৎ লিনিয়ার কোনো সিস্টেমকে লিনিয়ার হতে হলে এই সুপারপজিশন থিওরাম বা সুপারপজিশন প্রপার্টিটাকে মেনে চলতে হবে। এবার লিনিয়ারিটির কিছু উদাহরণ আমরা দেখতে পারি। এখানে লিনিয়ারিটির একটা উদাহরণ দেওয়া আছে ক্যাপাসিটরের ক্ষেত্রে, এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, আর নন লিনিয়ার সিস্টেমের আরও কিছু উদাহরণ দেওয়া আছে। y ইকুয়াল টু এক্স স্কোয়ার, y ইকুয়াল টু কস এক্স, yt ইকুয়াল টু সাইন xt, yt ইকুয়াল টু এক্স কিউব। এভাবে যদি স্কোয়ার কিংবা কিউব অর্থাৎ পাওয়ার করতে থাকি, তাহলে সিস্টেমটা কিন্তু নন লিনিয়ার হয়ে যায়। এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে এখানে yt ইকুয়াল টু 4xt, এটা একটা এক্সাম্পল দেওয়া আছে এবং বলা হচ্ছে যে ডিটারমাইন ওয়েদার দ্য সিস্টেম ইজ লিনিয়ার অর নট, উই কনসিডার। আচ্ছা, এখানে বেসিক্যালি কোয়েশ্চেনটা হচ্ছে যে এই ইকুয়েশনটা আলটিমেটলি কোনো লিনিয়ার সিস্টেমের ইকুয়েশন নাকি নন লিনিয়ার সিস্টেমের ইকুয়েশন, সেটা আমাদের বের করতে হবে। সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এক্স অফ টি সিগন্যালটা অর্থাৎ ইনপুট সিগন্যালটা আছে, সেই ইনপুট সিগন্যালটাকে আমরা চিন্তা করব। এই ইনপুট সিগন্যালটা তৈরি হয়েছে দুটা আরবিটারি ইনপুট সিগন্যাল x1t এবং x2t নিয়ে, এটা আমরা কনসিডার করব যে xt সিগন্যালটা তৈরি হয়েছে x1t এবং x2t দ্বারা। তাহলে এখানে আমরা বলতে পারি x1t থেকে আমরা y1t সিগন্যালটা পেয়েছি। x1t সিগন্যালটা ইনপুটে দিলে
আউটপুটে আমরা y1t সিগন্যালটা পাবো। তাহলে yt সিগন্যাল যদি 4xt হয় তাহলে সিম্পলি এখানে সাবস্ক্রিপ্ট আমরা 1 যদি দিয়ে দিই তাহলে এখানে হবে y1t আর এখানে x1t। তাহলে আমরা সিম্পলি জাস্ট এখানে ইকুয়েশনে আমাদের যে কোয়েশ্চেনে যে ইকুয়েশন দেওয়া আছে সেখানে yটির পরিবর্তে y1t বসালাম আর 4xtর পরিবর্তে 4x1t বসালাম। কেবলমাত্র সাবস্ক্রিপ্ট হিসেবে 1 আমরা এখানে অ্যাড করেছি, এখানে 1 আমরা অ্যাড করেছি। ঠিক তেমনি এখানে x2tর জন্য আমরা তার করসপন্ডিং আউটপুট পাবো y2t এবং এটার জন্য আউটপুট হবে 4x2t একইভাবে। এখন যেহেতু আমাদের লিনিয়ারিটি প্রুফ করতে হবে তার মানে আমাদের কিন্তু সুপারপজিশন প্রপার্টিটাকে প্রুফ করতে হবে। তাহলে সুপারপজিশন প্রপার্টির আমরা লেফট সাইড অথবা রাইট সাইড যে কোনো একটা কনসিডার করে আমাদের অপর প্রান্তটা প্রুফ করতে হবে। তাহলে আমরা যদি এই সাইডটা নেই, অর্থাৎ আমরা লেফট সাইডটাকে কনসিডার করি, লেফট হ্যান্ড সাইডটাকে কনসিডার করি, তাহলে লিনিয়ার হতে হলে লেফট হ্যান্ড সাইডকে রাইট হ্যান্ড সাইডের সাথে মিলতে হবে। তাহলে সবার প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে কনসিডার করলাম। তাহলে আমরা লিখি যে আমরা কনসিডার করি যে এক্স অফ টি ইকুয়াল টু ax1t প্লাস bx2t, যেটা হচ্ছে আমাদের সুপারপজিশন থিওরামের লেফট হ্যান্ড সাইড। এখন আমাদের কাজ হবে এই লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডটা মেলানো। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেখানে xt আছে ইকুয়েশনে, আমাদের প্রবলেম যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা আমরা এখানে আবার লিখলাম yt ইকুয়াল টু 4xt। এখানে xtর পরিবর্তে আমরা xtর ভ্যালুটা লিখে দিলাম, যে ভ্যালুটা আমরা কনসিডার করেছি এখান থেকে লেফট হ্যান্ড সাইড, সেই ইকুয়েশনটা আমরা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা 4টাকে মাল্টিপ্লাই করছি ভেতরে দুইটা টার্মের সাথে, তাহলে 4ax1t 4bx2t। এখন যদি আমরা সাবস্টিটিউট করি তাহলেই বেরোয় যাবে, যেমন এখানে 4x1t আছে, 4x1tর করসপন্ডিং ভ্যালু হচ্ছে y1t, তাহলে এখানে আমরা 4x1t পাচ্ছি, তাহলে 4x1tর জন্য ভ্যালু হচ্ছে y1, তাহলে এখানে আমরা y1t পেয়েছি। আর এটা থেকে যাচ্ছে, এই এটা মাল্টিপ্লাই হলো এখানে, আমরা বেসিক্যালি 4x1t এর ভ্যালু সাবস্টিটিউট করছি। 4x1t এর ভ্যালু হচ্ছে y1t, তাহলে এখানে y1t বসালাম আর এখানে এটা রয়ে গেছে, তাহলে a y1t প্লাস ঠিক একইভাবে 4x2tর ভ্যালু হচ্ছে 4x2tর ভ্যালু হচ্ছে y2t, তাহলে এই ভ্যালুটাও আমরা এখানে সাবস্টিটিউট করলাম, তাহলে এখানে b থেকে গেছে, bটা এখানে মাল্টিপ্লাই হলো। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আর ইকুয়াল। সুপারপজিশন থিওরামের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা সমান প্রমাণিত হলো, অর্থাৎ সিস্টেমটা লিনিয়ার। এখানে আমরা লেফট হ্যান্ড সাইড কনসিডার করেছিলাম এবং শেষে গিয়ে দেখালাম যে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা সেম, অর্থাৎ আমাদের সিস্টেমটা হচ্ছে লিনিয়ার, কেননা সুপারপজিশন থিওরামটা প্রুফ হয়েছে। এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে শেষের দিকে। লিনিয়ার এবং নন লিনিয়ার সিস্টেমে যদি আমরা 4xt প্লাস 2 কনসিডার করি তাহলে সিস্টেমটা আসলে নন লিনিয়ার হয়ে যায়, কেননা 4xt প্লাস 2 এর জন্য এখানে অতিরিক্ত একটা 2 নেই যেটা আমি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারি, সে কারণে সিস্টেমটা আসলে আমাদের নন লিনিয়ার হয়ে যাবে। তাহলে এই ধরনের বেশ কিছু প্রবলেম দেওয়া আছে, এগুলো আপনারা ট্রাই করবেন। যেমন এখানে স্কোয়ার দিয়ে একটা প্রবলেম করে দেওয়া আছে, সেটাও আপনারা ট্রাই করবেন। এটা সহজেই বোঝা যাচ্ছে, যখন আমরা স্কোয়ার করব, যখন এক্সটির ভ্যালু আমরা বসাবো তখন এক্সটির ভেতরে আমাদের ax1n আর bx2n আছে, এটাকে যখন স্কোয়ার করা হবে তখন কিন্তু একটা অতিরিক্ত টার্ম 2abx1n x2n চলে আসবে, যেটা আমাদের রাইট হ্যান্ডের সাথে মিলবে না। তাহলে সে কারণে এখানে দুইটা টার্ম ইকুয়াল হবে না, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে না। সে কারণে পাওয়ার টার্ম দেওয়া যতগুলো অর্ডার আছে, যতগুলো ইকুয়েশন আছে, সেগুলো আসলে নন লিনিয়ার, সেটা আমরা সহজেই বুঝতে পারি। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে সিস্টেমটা পিরিয়ডিক নাকি এপিরিয়ডিক, এরকম কিছু এক্সাম্পল। এখানে কিছু সিগন্যালকে স্কেচ করে দেখানোর কথা বলা হয়েছে, এখানে বের করতে বলা হয়েছে সিস্টেমের রিলেশনশিপ থেকে সিস্টেমকে কি কোজাল, নন কোজাল, লিনিয়ার নাকি নন লিনিয়ার, মেমোরি সহ নাকি মেমোরি লেস, এরকম একটা সিস্টেম, স্ট্যাটিক নাকি ডাইনামিক, এরকম কিছু উদাহরণ এখানে দেওয়া আছে।
এবং এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক এবং যেটা আমাদের সিলেবাসের লাস্ট টপিক হবে মিডের আগে। সেটা হচ্ছে আমাদের এখানে ডিফারেন্স ইকুয়েশন দেওয়া আছে। এই ডিফারেন্স ইকুয়েশন থেকে আমাদের ব্লক ডায়াগ্রামটা ড্র করতে হবে, স্কেচ করতে হবে। তাহলে এখানে একটা ডিসক্রিট টাইম সিস্টেমের ইনপুট আউটপুট রিলেশনশিপ দেওয়া আছে, যেমন এখানে এক্স অফ এন হচ্ছে ইনপুট আর ওয়াই অফ এন হচ্ছে আউটপুট। তাহলে এই ইকুয়েশন থেকে আমাদের সিস্টেমের ব্লক ডায়াগ্রামটা মূলত আঁকতে হবে। তাহলে সবার প্রথমে আমরা কনসিডার করি যে এক পাশে সর্ববামে আমাদের একটা ইনপুট সিগন্যাল এক্স অফ এন আছে এবং সর্বডানে আমাদের আউটপুট সিগন্যাল ওয়াই অফ এন আছে, ওয়াই অফ এন। এখন এক্স অফ এন থেকে ওয়াই অফ এনটা তৈরি করতে হবে, অর্থাৎ এই ইকুয়েশনটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখি এখানে কয়টা পার্ট আছে। ওয়াই অফ এন সিগন্যালটা তৈরি হয়েছে একটা, দুটা, তিনটা কম্পোনেন্ট নিয়ে। তাহলে সবার প্রথমে সবচেয়ে সিম্পলিয়েস্ট যে কম্পোনেন্ট সেটা দিয়ে শুরু করি, অর্থাৎ 2 নাম্বার কম্পোনেন্ট। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু এক্স অফ এন আছে এবং তার আগে একটা মাল্টিপ্লায়ার হাফ আছে। তাহলে আমরা এখানে এক্স অফ এনটা নিলাম এবং এক্স অফ এনটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এক্স অফ এন দুই ভাগে ভাগ হয়ে গেল এবং এক্স অফ এনের সাথে আমরা হাফ একটা মাল্টিপ্লায়ার এখানে নিয়ে নিলাম, 0.5-এর একটা মাল্টিপ্লায়ার সেটা নিয়ে নিলাম। তাহলে এখানে যখন সিগন্যালটা আসছে তখন সিগন্যালটার ভ্যালু আসলে হাফ এক্স অফ এন। তাহলে আমাদের 2 নাম্বার কম্পোনেন্টটা আমরা এঁকে ফেললাম ব্লক ডায়াগ্রামের মাধ্যমে। এবার আমরা দেখি এখানে আর কি কি কম্পোনেন্ট আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাফ এক্স অফ এন মাইনাস 1 এই কম্পোনেন্টটা আছে, অর্থাৎ এখানে এক্স অফ এন সিগন্যালটা এসছে, আসার পর 1 ইউনিট ডিলে হয়েছে, 1 ইউনিট রাইট শিফটেড হয়েছে অথবা 1 ইউনিট ডিলে হয়েছে, ল্যাগ হয়েছে। তাহলে আমাদের এখানে একটা ডিলে কম্পোনেন্ট ব্যবহার করতে হবে। এখানে জেড ইনভার্স ইউজ করা হয়েছে, আপনারা জেড ইনভার্স ইউজ করতে পারেন অথবা জেড ইনভার্স ব্লকের পরিবর্তে আপনারা টি এই ব্লকটাও ইউজ করতে পারেন। টি দেওয়া মানে হচ্ছে 1 ইউনিট টাইম ডিলে হলো, অর্থাৎ আমরা যদি এখানে এক্স অফ এন দেই এবং মাঝখানে একটা টি থাকে, তাহলে এখানে আমরা এক্স অফ এন মাইনাস 1 পাবো। আমাদের কোয়েশ্চেনে যদি বলা থাকে এক্স অফ এন মাইনাস 3 ইউজ করতে হবে, তাহলে এরকম 3টা ডিলে ইউনিট ইউজ করতে হবে। এখানে 3টা ডিলে ইউনিট টি ইউজ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে আমাদের মাল্টিপ্লায়ার এবং ডিলে ইউনিটের সংখ্যা মিনিমাম রাখতে হবে, কেননা এখানে সিস্টেম ইউটিলাইজেশনের একটা বিষয় আছে যে আমরা যত মিনিমাম কম্পোনেন্ট ইউজ করে সিস্টেমটা ডিজাইন করতে পারবো, সিস্টেমটা আসলে তত এফিশিয়েন্ট হবে, তত এফেক্টিভ হবে। এটাই হচ্ছে মূলত উদ্দেশ্য। তাহলে এক্স অফ এনকে ফার্স্ট ডিলে এলিমেন্টের পরে আমরা পাবো এক্স অফ এন মাইনাস 1, দ্বিতীয় টাইম ডিলে ইউনিটের পর আমরা পাবো এক্স অফ এন মাইনাস 2, তৃতীয় ডিলে এলিমেন্টের পর আমরা পাবো এক্স অফ এন মাইনাস 3। এভাবে মূলত আমরা সিস্টেমটাকে ডিজাইন করতে পারি। তাহলে এখানে আমরা জেড ইনভার্স ইউজ করেছি, জেড ইনভার্স ইউজ না করে আমরা এখানে ক্যাপিটাল টিও ইউজ করতে পারি, যেটা দিয়ে আমরা একটা 1 ইউনিট ডিলে বোঝাচ্ছি। তাহলে 1 ইউনিট ডিলে হলো, এখানে আমরা যে সিগন্যালটা পেলাম সেটা হচ্ছে এক্স অফ এন মাইনাস 1, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে এক্স অফ এন মাইনাস 1 এবং তার বাইরে একটা হাফ আছে, অর্থাৎ এখানে আমার একটা মাল্টিপ্লায়ার ইউজ করতে হবে, 0.5 একটা মাল্টিপ্লায়ার ইউজ করতে হবে। দেন এই দুইটা সিগন্যাল কিন্তু যোগ হয়েছে, অর্থাৎ এখানে আমরা একটা অ্যাডার ইউজ করব, এখানে একটা অ্যাডার সার্কিট আছে, অ্যাডার সার্কিটটা ইউজ করব। দেন এখানে একটা ওয়াই অফ এন আছে। তার মানে কি আসলে? মানে হচ্ছে আউটপুট থেকে একটা লাইন ফিডব্যাক হয়েছে, ইনপুটে ফিডব্যাক হয়েছে। ফিডব্যাক মানে হচ্ছে আউটপুট থেকে যখন আমরা ইনপুটে নিয়ে আসি সেটাই হচ্ছে ফিডব্যাক। শুধু যে ফিডব্যাক হয়েছে তাই নয়, এখানে 1 ইউনিট ডিলে হয়েছে এবং এখানে একটা 1.1/4 একটা মাল্টিপ্লায়ারও অ্যাড হয়েছে এখানে। তাহলে আমরা সবাই প্রথমে ওয়াই অফ এনটাকে আউটপুট থেকে এভাবে ডিরেকশনটা আমরা উল্লেখ করে দিব যে আউটপুট থেকে ফিডব্যাক আসছে, তাহলে 1 ইউনিট ডিলে হলো, কেননা এখানে জেড ইনভার্স ইউজ করা হয়েছে। তাহলে এখানে আমরা যে আউটপুটটা পাবো
ডিলে ইউনিটের পর আমরা যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে yn মাইনাস ওয়ান, এবং এখানে একটা মাল্টিপ্লায়ার ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে 0.25, দ্যাট মিনস 1/4। তাহলে মাল্টিপ্লায়ারের পর আমি এখানে যে সিগন্যালটা পাচ্ছি সেটা হচ্ছে 1/4 ইন্টু y অফ n মাইনাস ওয়ান, এবং এটাও কিন্তু ইনপুটের এই দুইটা ভ্যালুর সাথে যোগ হয়েছে, অর্থাৎ এখানেও আমার কিন্তু একটা অ্যাডার ইউজ করতে হবে। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের ফিড ফরওয়ার্ড, আর এই একটা ইউনিট হচ্ছে আমাদের ফিডব্যাক। তাহলে এখানে দুইটা ফিড ফরওয়ার্ড ইউনিট আছে আর একটা ফিডব্যাক ইউনিট আছে, এই নিয়ে আমাদের মূলত সিস্টেম। এভাবে এখানে আরও কিছু ইকুয়েশন দেওয়া আছে, যেমন এখানে সমস্তটাই আসলে ফিড ফরওয়ার্ড, সামনের দিকে কোনো ফিডব্যাক নেই। এটা খুব সহজ। এখানে এক্স অফ এন হাফ মাল্টিপ্লায়ার এখানে দেওয়া হয়েছে, এখানে 1 ইউনিট ডিলে করা হয়েছে এবং তার সাথে 1/4 মাল্টিপ্লায়ার দেওয়া হয়েছে, এখানে 2 ইউনিট ডিলে করা হয়েছে। তাহলে এক্স অফ এন এর সাথে এখানে 0.5 মাল্টিপ্লায়ার নিয়ে এটাকে সরাসরি আউটপুটে পাঠিয়ে দেওয়া হলো। এখানে আমরা 0.5 এক্স অফ এন পেলাম। প্রথম আমাদের এটার কাজ শেষ। তারপরে 1 ইউনিট ডিলে করা হয়েছে, তাহলে টি ইউজ করেছি 1 ইউনিট ডিলে। তাহলে এখানে এক্স অফ এন মাইনাস ওয়ান পেলাম, কিন্তু এখানে তো 1/4 আছে। তাহলে এখানে 0.25 একটা মাল্টিপ্লায়ার ইউজ করা হয়েছে এবং সেটা আউটপুটে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে সেখানে আমরা এই সিগন্যালটা ওকে পেয়েছি। দেন লাস্ট যে এখানে ইউনিটটা আছে সেখানে 2 ইউনিট ডিলে আছে। দেখেন এখানে আমরা 1 ইউনিট ডিলে অলরেডি হয়েছে, তাহলে এখানে আমরা আলাদাভাবে এখানে আরেকটা চ্যানেল তৈরি না করে আমরা এখানে আলাদাভাবে একটা প্যারালাল পাথ তৈরি না করে আমরা কি করেছি, এখান থেকেই 1 ইউনিট ডিলে সিগন্যালটাকে সিকোয়েন্সিয়ালি আরেকটা ডিলেতে আমরা ফিড ইন করেছি, অর্থাৎ সিগন্যালটাকে 2 ইউনিট ডিলে করা হলো এবং সবার শেষে গিয়ে আমরা একটা মাল্টিপ্লায়ার অ্যাড করে দিলাম। তাহলে এভাবে 3টা ইউনিট আলটিমেটলি আমাদের অ্যাড হয়েছে। এভাবে 3টা সেকশন বা 3টা সিগন্যাল কম্পোনেন্ট আমাদের অ্যাড হয়ে আউটপুট তৈরি করেছে। এভাবে আপনাদের বিভিন্ন ইকুয়েশন দিয়ে দেওয়া হবে এবং সেই ইকুয়েশনটা আপনাদেরকে ব্লক ডায়াগ্রামে আঁকতে হবে। যেটা বলছিলাম যে ফিড ফরওয়ার্ড এবং ফিডব্যাক পাথের কথা, ফিড ফরওয়ার্ড এবং ফিডব্যাক পার্ট নিয়েই মূলত আমাদের এরকম ডিসক্রিট ফর্মে সিস্টেম ডিজাইন করতে হবে। এই ছিল আমাদের মডিউল 2। মডিউল 2তে আমরা বিভিন্ন সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স পড়েছি এবং সিস্টেমগুলো আমাদের ইকুয়েশন থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি যে এই ইকুয়েশনগুলো মূলত কোন সিস্টেমের ইকুয়েশন, এবং এখানে আমরা দেখেছি যে ডিফারেন্স ইকুয়েশন অথবা ইনপুট আউটপুট রিলেশনশিপ ইকুয়েশন থেকে কিভাবে মূলত ব্লক ডায়াগ্রামটা ড্র করা যায়। এই ছিল আমাদের মডিউল 2। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।